ইউক্রেন সরকারের বৈধতা ও রাশিয়ার চ্যালেঞ্জ। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি ও আইনি জটিলতা। কেমন হতে পারে স্থায়ী শান্তির জন্য প্রস্তাবিত কাঠামো? যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়ালো $38 ট্রিলিয়ন। সুপ্রিয় দর্শক, ছুটির দিনের খবর সংযোগে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে আমি স্টুডিওতে রয়েছি কাজল হায়দার, আমি বিশ্বজিৎ দত্ত ভৌমিক। দাদা, ছুটির দিনে আমার কষ্ট করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ, এবং যাদের জন্য এসেছেন সে দর্শকদের কিছু কমেন্ট আমরা পড়ে নিচ্ছি। দীপক দাস নামে আমাদের দর্শক লিখছেন, আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক লিখছেন, ডিপ ফ্রিজ হয়ে যাবে ট্রাম্প, যেভাবে ট্রাম্প ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সেজন্য ধন্যবাদ আপনাকেও। এমডি দিলার হোসেন নামে একজন লিখছেন, ট্রান্সপারেন্সি থাকলে আর যুদ্ধ হয় না, জুলুম করলে যুদ্ধ হয়, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন দর্শক সাবরিনা কলি, উনি লিখছেন, ফ্যান্টাস্টিক শো। তো আমাদের তো দায়িত্ব বেড়ে গেল, অনুষ্ঠানটা সবাই দেখছে, আপনারা আরো বেশি করে দেখুন। আমরা এখন মূল অনুষ্ঠানে যাচ্ছি, যেহেতু ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সবকিছু মিলিয়ে আসছে। রাশিয়া কিন্তু বারবার একটা কথা বলে যাচ্ছে, ইউক্রেনের সরকারি তো অবৈধ। কিসের ভিত্তিতে বলছে, কেন বলছে, ঠিক এই সময়টা এই কথাটা কেন আসতেছে মস্কোর তরফ থেকে, একটু দর্শকদের খুলে বলেন। একটা জটিল টপিক, তারপরে একটু বিশ্লেষণ করি। প্রেসিডেন্ট হিসাবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে গত বছর 2024 সনে। তার মানেটা কি? 2024 থেকে এই পর্যন্ত এক বছর, তার মানে এইটা তো অবৈধ সরকার। কিন্তু এইখানে এই বিষয়, ইউক্রেনে যখন ফুল বেজে রাশিয়া অভিযান শুরু করে, তখন হচ্ছে ইউক্রেন মেটেরিয়াল ল জারি করে। মেটেরিয়াল ল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যুদ্ধকালীন আইন। যুদ্ধকালীন আইন প্রয়োগ করে। ফলে যেটা হচ্ছে, এই মেটেরিয়াল ল এর অধীনে যেটা হচ্ছে যে ইউক্রেনের সাধারণ নির্বাচন স্থগিত আছে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি পার্লামেন্টে আইনগতভাবেই অনুমোদিত। ফলে যেটা হচ্ছে কি, যে এখন চাইলেই প্রেসিডেন্ট ও সরকারের মেয়াদ চাইলেই ইলেকশন করতে পারবে না। শেষ হবে কি যুদ্ধ শেষ হলে? না, এইখানে আসতেছি। এখন দেখেন, প্রতিবার এই মেটেরিয়াল ল এর অধীনে ইউক্রেন হচ্ছে 90 দিনের করে মার্শাল ল জারি করে। 90 দিনে ভাবে 90 দিন, পরবর্তী 90 দিন, 3 মাস, পরবর্তী 90 দিন, এরকম ভাবে। ঠিক আছে, এখন জিনিসটা হচ্ছে, তাহলে এই পর্যন্ত কি দাঁড়ায় যে বারবার মার্শাল ল জারি করা হয়েছে বা মার্শাল ল এর মেয়াদ বাড়ানো হয়েছে, আরো যদি আপনি ক্লিয়ারিফাই করেন। আচ্ছা, তাই তো। এখন সর্বশেষ মার্শাল ল জারি করা হয়েছিল 16 এপ্রিল 2025। কত দিনের জন্য? আগস্ট পর্যন্ত। তখন দিন নয়, তখন বলা হয়েছিল আগস্ট পর্যন্ত। এখন দেখেন, একটা জিনিস কিন্তু মিলে যায়। আগস্টের 15 তারিখ আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক হয়। তার মানে কি ছিল, যে তখন হয়তো যুদ্ধবিরতির একটা কিছু হয়ে যাবে, রাশিয়া হয়তো ভয় পেয়ে যাবে, এরকম একটা কিছু। বিষয়টা তো তাই, কিন্তু আলটিমেটলি কিছুই তো হয় নাই। এই যে মেটেরিয়াল ল এর আন্ডারে যে মার্শাল ল, এই মার্শাল ল এর মেয়াদ কিন্তু আর বৃদ্ধি করা হয় নাই এই আগস্টের পর থেকে। এখন তো অক্টোবর। এর জন্যই এখন হচ্ছে রাশিয়া যে বলে যে কার সাথে আমি চুক্তি করব। রাশিয়ার কথার পয়েন্ট এখন পেয়েছেন আপনি? এখন পেয়েছে। এখন বুঝেন যে কেন রাশিয়া বলছে যে আমি কার সাথে চুক্তি করব। এখন দেখেন, যে এখন ইউক্রেনের পক্ষে কে চুক্তি করবে, আপনি আমাকে বিষয়টা একটু ক্লিয়ার করেন। ট্রাম্প করবে। কিভাবে ট্রাম্প করবে? ট্রাম্প যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছে ইউক্রেনের। ভাই, আপনারা তো হচ্ছে এইটা তো অন্য জিনিস। এখন দেখেন, এই যুদ্ধের দায়িত্ব নেওয়া, হ্যাঁ, বা চুক্তির মধ্যস্থতাকারী, এই দুইটা তো নিরাপত্তা গ্যারান্টি, এই জিনিসগুলো তো ভিন্ন। আমরা এটার আলোচনায় আসতেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, চুক্তি তো ইউক্রেনকেই করতে হবে। চুক্তি হবে যে দুই দেশ যুদ্ধ করতেছে, এই দুই দেশের মধ্যে। তৃতীয় দেশ তো চুক্তিতে সই করবে না। এখন মার্শাল ল বাড়িয়ে দেবে আবার। মার্শাল লর মেয়াদ তো শেষ, এখন বাড়াবে কে? আগস্টের 31 তারিখে মার্শাল লর মেয়াদ বাড়াইতে হইতো, কিন্তু বাড়ায় নাই তো। তাহলে কি দাঁড়াইলো এখন আইনত হচ্ছে ইউক্রেনে কোনো সরকার নাই। কিন্তু একটা কথা তো দাদা প্রযোজ্য আছে, যুদ্ধকালে কোনো আইনই চলে না একটা দেশের যুদ্ধ হলে। না, এখন যেটা হচ্ছে কি, সরকার নাই মানে কি, এখন হচ্ছে ম্যাটেরিয়াল ল। ওই যে যুদ্ধকালীন সরকার,
যুদ্ধকালীন আইন চলতেছে, সেটাই। সেই যুদ্ধকালীন আইনের আওতায় এখন হচ্ছে আবার মার্শাল ল জারি করতে পারবে। ও আইনের মারপেচের কারণে। ক্লিয়ার? এই তো গেল আপনার হচ্ছে যে আমি মনে হয় যে আপনার টপিক ক্লিয়ার করতে পেরেছি। দর্শকরা সম্ভবত এটা বুঝে। এখন দেখেন যে বিষয়টা এখানে কি, রাশিয়ার চ্যালেঞ্জটা কি বলেন? রাশিয়া বারবার কি চেয়েছে? রাশিয়ার চাওয়াটা কি? যে ইউক্রেন হচ্ছে একটা বাফার স্টেট থাকুক, তাই তো? নেটো যাতে তার পূর্ব দিকে সম্প্রসারণ না করে, এটা প্রথম থেকে চাচ্ছে তারা। এটা তো প্রথম থেকেই। এখন দেখেন বাস্তবতা হচ্ছে কি, ডিফেক্টো আর ডিজুর এই দুইটা, তার মানে কি, একটা হচ্ছে বাস্তবে কার্যকর আর একটা হচ্ছে আইনগতভাবে স্বীকৃত। ইউক্রেনের যে বর্তমান সরকারের পরিস্থিতি, এই দুইটা কিন্তু ডিফেক্টো এবং ডিজুরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, এখন এই যদি হয়, হ্যাঁ, তাহলে দেখেন বৈধতা পথে চুক্তির পথে বাধা। এখন চুক্তির পথে রাশিয়ার যে চ্যালেঞ্জতে রাশিয়া অটল, যেখানে ছাড় দিবে না। বিষয়টা তো তাই। যদি তাই হয় তাহলে এখন কি দাঁড়াবে? রাশিয়া কি বলছে? সরকার অবৈধ। সরকার যদি অবৈধ হয়, যে ভবিষ্যতে যদি এই চুক্তি হয়, এই চুক্তি কোনো বাফার রাষ্ট্রের ইয়েতে, বা যদি ধরেন যে আপনার নিরাপত্তা গ্যারান্টি যদি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, তুরস্ক, চীন এরা যদি নিরাপত্তা গ্যারান্টি দেয়ও, তাহলে কি দাঁড়ায়? তাহলে যে জিনিসটা দাঁড়ায় সেটা কি, যদি ইউক্রেনের মানুষ যদি এই চুক্তির বিরোধিতা করে, আপনি ইউক্রেনের জনগণের কথা বলছেন, হ্যাঁ, বা রাশিয়ার মানুষ যদি এই চুক্তির বিরোধী, রাশিয়ার মানুষ হয়তো করবে না, কারণ তারা তো স্টেবল আছে, কিন্তু ইউক্রেনের মানুষ যদি এই চুক্তির বিরোধিতা করে, তাহলে এই চুক্তি মেনে নিবে? যদি না হয়, না নেয়, তাহলে এই চুক্তির কি গ্রহণযোগ্যতা থাকবে না? তাহলে কি হবে? তাহলে দেখেন দুই দেশের মধ্যে কিন্তু আবার জাতীয় নিরাপত্তায় আবার হুমকি সৃষ্টি হবে। ঠিক আছে, এখন ইউক্রেন চায় কোনোভাবে নেটোতে যোগ দেওয়া, ইউক্রেনের এখন এইটাই চাওয়া, কিন্তু রাশিয়া হচ্ছে ইউক্রেনকে নেটোতে যোগ দিতে দিবে না, একদম সোজা প্রথম থেকে স্পষ্ট। হ্যাঁ, কারণ এখানে ইউক্রেনের দূরভিসন্ধি রাশিয়া বুঝে গেছে। ঠিক আছে, তাই তো। এখন দেখেন যে ইউক্রেন চায় দখল করা অঞ্চল ফিরিয়ে নেওয়া, হ্যাঁ, আর রাশিয়া হচ্ছে কি দখল করা অঞ্চল ফিরিয়ে দিবে না। তাহলে এইটাও তো একটা শান্তি চুক্তির মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা ক্লজ, তাই না? তারপরে হচ্ছে রাশিয়া ইউক্রেনকে তার বলয়ের মধ্যে আনতে চায়, ইউক্রেন হচ্ছে চাই নেটোর বলয়ে যেতে, পশ্চিমার বলয়ে যেতে চায়। তো এইখানেও তো রাশিয়া ছাড়বে না, তাহলে কেমনে চুক্তিটা হবে? আরো যদি বলি, হ্যাঁ, এখন ইউক্রেন নিজে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকতে চাচ্ছে না, একদম সোজা হিসাব। তারা ন্যাটোর ছাতা তলে যেতে যাচ্ছে। এখন কি তারা হচ্ছে কি পরের ঘরে পা দিতে চাচ্ছে, এইটাই তো বড় সমস্যা। এখন দেখেন তাহলে কি হবে? এই যে রাশিয়া যে বলছে যে শর্তহীন শান্তি, এই শর্তহীন শান্তি, তাহলে কি অনেকগুলো বাধা? তো এইখানে আমি তো আপনাকে অন্তত 10টা বাধা বললাম, এখন আরো যদি বলেন আরো বলতে পারি, কিন্তু আপনার সময় কুলাবে কিনা সেটা হচ্ছে বিষয়। এখন দেখেন যে এতগুলো বিষয় রেখে, হ্যাঁ, এই চুক্তি আসলে সম্ভব না। প্রথম কথাই তো কার সাথে চুক্তি করবে, এটাই তো ঠিক আছে। এখন দেখেন খালি তো চুক্তি করলেই হবে না, চুক্তির ট্রান্সপারেন্সি দেখতে হবে, ভবিষ্যৎ স্বীকৃতি, এবং হ্যাঁ এইটাকে এগিয়ে নেওয়ার যে গ্যারান্টি, নিরাপত্তা গ্যারান্টি যাকে বলে, এই গ্যারান্টিটা তো লাগবে। এই গ্যারান্টি যদি না দেয়, হ্যাঁ, তাহলে কি হবে? কারণ ডিফেক্টো আর ডিজুর যদি দুই দিকেই থাকে, তাহলে এই চুক্তি করে তো লাভ নাই। আপনাকে যে কোনো একটা বলয় বেছে নিতে হবে এই দুইটার মধ্যে। এখন ডিফেক্টো আর ডিজুর যদি একই বলয়ে থাকে, তাহলে তো আলটিমেটলি ইসে করে লাভ নাই, চুক্তি করে কোনো লাভ নাই। এখন চুক্তি করবেন, পরে দেখা যাবে কি আবারও চূড়াগুপ্ত হামলা চালাবেন, রাশিয়া ওই দিক দিয়ে উল্টা ঘাড়ের মধ্যে মারে দিবে। রাশিয়ার শর্ত মেনে নেওয়ার পরেও ইউক্রেনকে যে কাজগুলো করতে হবে, হ্যাঁ, এইরকম অনেকগুলো বিষয় আছে। দর্শক, আপনাদের মাথায় যদি থাকে, আমরা 1 থেকে 10 পর্যন্ত আমাদের লিখে জানান আপনাদের মতে দুই দেশকে কি কি ছাড় দিলে একটা শান্তি চুক্তি হতে পারে এবং এই যুদ্ধটা বন্ধ হতে পারে। দাদা ধরেন আমি যদি প্রথমেই বলি, তাহলে কি বলবো? আন্তর্জাতিক মধ্যস্থতা, মানে এখন ধরেন আমেরিকায় করতে চেষ্টা করছে,
ভাই আমেরিকা বলতেছে কি এটা হচ্ছে তুরস্ক চাইলে পারে, হ্যাঁ, কারণ এটা যদি জাতিসংঘে তুরস্ককে পুতিন সম্মান করে। এখন দেখেন যে এইটা আসলে এখন যে পর্যায়ে আছে এটা আসলে এককভাবে যুক্তরাষ্ট্র বা এককভাবে তুরস্কের পক্ষে সম্ভব না, বাট এটা হইতে পারে জাতিসংঘ নিজ উদ্যোগে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, চীন, যুক্তরাষ্ট্র, হ্যাঁ, যে ভারতকে নিতে পারে, যে স্থায়ী সদস্য 5টা দেশ, এই 5টার সাথে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সাথে তুরস্ককে যুক্ত করে হচ্ছে যদি এক হয়ে যদি রাশিয়াকে রাজি করাতে পারে তাহলে এই যুদ্ধ বন্ধ হইতে পারে। কারণ তখন যে জিনিসটা হবে, হ্যাঁ, এখানে যে অনিশ্চয়তাগুলো থাকবে এই জিনিসটা কিছুটা হলেও কেটে যাবে। এখন দেখেন আসি নিরাপত্তা গ্যারান্টি। নিরাপত্তা গ্যারান্টিটা যুদ্ধ যে কোনো চুক্তির জন্য অত্যন্ত বড় একটা বিষয়। কারণ হচ্ছে কি যে আমি আর হামলা চালাবো না এই ঘোষণা যখন আমি চুক্তিতে সাইন করলাম তখন হচ্ছে কি আমি কিন্তু আমার, হ্যাঁ, নিরাপত্তা এবং ওই দেশের নিরাপত্তা দুইটার দায়িত্ব কিন্তু পড়বে কার উপরে? মধ্যস্থতাকারী দেশের উপরে। এই মধ্যস্থতাকারী দেশের উপরে যেহেতু পড়বে সেই ক্ষেত্রে তাহলে মধ্যস্থতা এর জন্যই বললাম যে জাতিসংঘ মধ্যস্থতার জন্য এটা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন দুইজন একসাথে বসে এটা হচ্ছে স্থায়ী 5 সদস্য, বাকি স্থায়ী 5 সদস্যের মধ্যে একটা তো রাশিয়া, বাকি 4 সদস্য, তাহলে তাদের এটা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেইটা হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ কিন্তু করতে হবে, সবসময় করতে হবে, টিম রাখতে হবে। দেখেন ইউক্রেনের দীর্ঘমেয়াদী হতে পারে, গণভোট হইতে পারে, হ্যাঁ, প্রশাসনিক যে অস্থায়ী যেটা আছে আপনার কি জানি বললাম তখন মেটেরিয়াল ল অধীনে মার্শাল ল বা যুদ্ধকালীন যে সরকার আছে, হ্যাঁ, এটা ভেঙে দিয়ে যে নতুন সরকারের রূপরেখা কেমন হবে, সেই কনস্টিটিউশন কি সংশোধন করার দরকার হবে কিনা, এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এখন দেখেন বারবারই আমি একটা কথা বলছি যে 5টা অঞ্চল বলতে আমি হচ্ছে রাশিয়ার যে 5টা অঞ্চল অধিভুক্ত করেছে, কি ক্রিমিয়া, দোনেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন। এই অঞ্চলগুলোতে যে জনগণ, সেই জনগণ আসলে কার কাছে থাকতে চায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু ইউক্রেন ওইখানে চাপ প্রয়োগ করার কোনো সুযোগ নাই। ফলে যেটা হবে কি নেটো এবং পশ্চিমা দেশগুলো এখানে উস্কানি দিতে পারে ইউক্রেনকে। এর জন্যই বলছি যে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এটাতে একসাথে কাজ করতে হবে। যদি না করে তাহলে পরে গিয়ে ওই উস্কানি কমবে না, উস্কানি থাকবেই। কারণ হচ্ছে কি নেটো চাইবে কি ইউক্রেনকে টেনে নিতে কোনোভাবে, নানা কৌশল প্রয়োগ করবে। এই কৌশল হচ্ছে রাশিয়া ভেটো দিবে, অবশ্যই। ফলে যেটা হবে কি উত্তেজনা থেকেই যাবে। কারণ রাশিয়াকে তার অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা সেইটা রাশিয়াকে আগে নিশ্চিত করতে হবে, এবং সেই স্থিতিশীলতা নিশ্চিত করবার জন্য রাশিয়াকে ইউক্রেন ইস্যুতে যা যা করা দরকার প্রত্যেকটাই কিন্তু পুতিন করছেন এবং করবেন। আমেরিকা থেকে অস্ত্র পাবে না এটা ইউক্রেন ধরেই নিয়েছে। ফলে ইউক্রেন কি করেছে, সুইডেনের সাথে এখন চুক্তি করতে চাচ্ছে। কি ধরনের? সুইডেনের যে সাব কারখানার নাম SAAB সাব, এই কোম্পানি হচ্ছে যেটা হচ্ছে যে ওরা যুদ্ধাস্ত্র তৈরি করে। কি তৈরি করে? ওদের গ্রিপেন যুদ্ধ বিমান তৈরি করে, হ্যাঁ, গ্লোবাল আই নজরদারি বিমান তৈরি করে, তারপরে হচ্ছে আপনার ধরেন তৈরি করে, এন্টি ট্যাঙ্ক অস্ত্র তৈরি করে, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে। ওদের সাথে ওরা হচ্ছে একটা যে লেটার অফ ইন্টেন্ট বা যেটা কি বলে সম্মতিপত্র বা ইচ্ছাপত্র সই করেছে। এতে যেটা হবে 150টা গ্রিপেন যুদ্ধ বিমান হচ্ছে সুইডেন ইউক্রেনকে দিবে। ঠিক আছে, এইটাই হচ্ছে সুইডেনের ইতিহাসে এইটা হচ্ছে সবচেয়ে বড় কোনো সামরিক চুক্তি। ঠিক আছে, এখন এই যে 150টা গ্রিপেন এগুলো হচ্ছে 5ম প্রজন্মের। আলটিমেটলি দেখেন যেখানে F-16 F-21 কিছু করতে পারে নাই, সেইখানে গ্রিপেন তো বিশেষ সেরা 5টার মধ্যে নাই। যদি রাফাল হইতো একটা কথা ছিল, বা ব্রিটেনের হইলে একটা কথা ছিল, কিন্তু টাইফুন তো না। হ্যাঁ, তাহলে কি হবে? তো এইখানে গ্রিপেনের উপরে ইউক্রেন ডিপেন্ড করবে?
আর এই যুদ্ধ বিমান তো চাইলেই আজকে চাইলাম কালকেই দিয়ে দিবে, বিষয়টা তো এইরকম না। আরো ধরেন 1 বছর 1.5 বছর লাগবে, যে ততদিন পর্যন্ত কি যুদ্ধ চলে যাবে, চলতে থাকবে? যদিও এখন দেখেন কিন্তু একটা প্রশ্ন আপনি করতে পারেন যে এই যুদ্ধ বিমান একটা অর্থায়ন কিভাবে হবে। অর্থায়নকে একটা প্রশ্ন করি, আপনার সুইডেন কিন্তু বারবার বলছে, আপনার যে সাব কোম্পানির কথা বললেন, তারা বলছেন যে ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের F-16 এবং ফ্রান্সের তৈরি মিরাজ 2000 আছে। ব্রাঙ্কলিনটনের যুদ্ধ ব্যবস্থা দূরপাল্লার মিটিও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা উল্লেখযোগ্য সুবিধা পাবে এবং তারা বলছে এদের চাইতে গ্রিপ ভালো হবে। আর ভাই আপনি কি একটা জিনিস বুঝেন, আপনি কোন দইওয়ালারে দেখছেন বলতে তার দুইটা? আপনি মিরাজ যুদ্ধ বিমান কি করতে পারে এটা তো জানা আপনার। এটা ভারতে তো ইউজ করে মিরাজ, ঠিক আছে, মিরাজকে তো অবসরে পাঠাইছে, মিরাজকে অবসরে পাঠাইছে। এখন হচ্ছে F-16 কি করতে পারে এটা ইউক্রেনে বুঝা গেছে, ঠিক আছে। রাফাল কি করতে পারে এটা পাকিস্তানে বুঝা গেছে, বুঝাই দিছে। এখন দেখেন যেটা বলতেছিলাম যে শুনেন, এই করতে পারে, করবেই, বিষয়টা তো এরকম না, করতে পারে। ওরা এগুলা দিতে দিতে দেখা যাবে ওই ততদিনে হচ্ছে কি রাশিয়া হচ্ছে তার মেসেঞ্জার যেটা হচ্ছে নতুন যেটা তৈরি করতেছে, ওটা আগামী বছর তো লঞ্চ করার কথা, ওটা লঞ্চ করে দেখবেন ওটাতে ইউক্রেন তো করে দিবে, ঠিক আছে, গেল একটা। এখন আসি যে সুইডিশ প্রধানমন্ত্রী একটা কথা বলছে যে এই 150 যুদ্ধ বিমানের যে অর্থায়ন সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে থাকা যে রাশিয়ার যে সম্পদ, সেই সম্পদ বিক্রি করে বা করে, অথবা যেটা হচ্ছে কোয়ালিশন উইলিং যেটা করতে চাচ্ছিল ইউক্রেনের নিরাপত্তায় পশ্চিমারা যেটা করতে চাচ্ছিল এর আন্ডারে যদি হয় তাহলে দ্বিতীয়টাই হবে কোয়ালিশন। কারণ এই এখনো পর্যন্ত পশ্চিমা কোনো দেশের এত বড় বুকের পাটা হয় নাই যে রাশিয়ার জব্দ করা সম্পদ বিক্রি করবে। রাশিয়াকে আজ না হোক কাল এই সম্পদ কিন্তু ফেরত দিতে হবে। আমার প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, ছোট করে উত্তর দেবেন। এই সব কিছুর পিছনে কিন্তু একটা দেশের নাম ইদানিং খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা শুরু থেকেই আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের অর্থনৈতিক অবস্থা আপনি প্রায় বলে থাকেন তারা রিজার্ভ ব্যাংক থেকে লোন নেয় বলে তারা টিকে আছে, এই কথা এখন সামনে আসলো। এটা নিয়ে যখন শুনেন 2016 সনে আমি নেট ঘেটে দেখলাম, মানে তখন হচ্ছে আমাদের দেশের মাথাপিছু ঋণ নিয়ে একটা কথা হচ্ছিল, ঠিক আছে, যে বলা হচ্ছিল কি বাংলাদেশের মাথার পিছু ঋণ। তো কিউরিয়াসিটি থেকেই আমি ঘাটলাম যে আচ্ছা বাংলাদেশের মাথাপিছু ঋণ এত, আমেরিকার মাথাপিছু ঋণ কত? তখন দেখলাম আপনার কি জানি বলে মাথাপিছু ঋণ হচ্ছে $64,000 মার্কিন ডলার। আমি ফার্স্টে হচ্ছে কি আমি বোকা হয়ে গেলাম, এরপরে আরো ঘাটতে যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো এসে 2022-23 এসে ঠিক হয়েছে, যে ওই যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কলাপসের পথে, হ্যাঁ, আপনার জিডিপি যুক্তরাষ্ট্র জিডিপি বাড়িয়ে তারপরে হচ্ছে আবার ফেডারেল রিজার্ভ থেকে ঋণ নিয়েছে, মনে আছে তো বাইডেনের শেষ দিকে। তো তখন হলো যে আসলে আমি যেগুলো দেখছিলাম এগুলো আসলে ভুল না, এগুলো আসলে সত্য ছিল। এই আর্থিক বাজার, যুক্তরাষ্ট্রের আর্থিক বাজার যেদিকে যাচ্ছে, এইটা যদি আর্থিক বাজার যদি জিডিপি 200% হয়ে যায়, হ্যাঁ, তাহলেই হচ্ছে মার্কেট ফল করবে। এখন দেখেন যে যুক্তরাষ্ট্রের যে এই যে এত ঋণের পিছনে সবচেয়ে বড় কারণগুলো কি জানেন আপনি? দু একটা বলে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। আচ্ছা অনেকগুলো বলি না, আপনি টপ 10 বলেন, জান 10টাই আপনাকে। 10টা তো অনেক কিছু, আমি একটা বলি, একটাই বলেন। আফগানিস্তান যুদ্ধ। হ্যাঁ, আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যত $1 ট্রিলিয়ন ব্যয় করেছে ঋণ নিয়ে, এইটা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রকে 2050 সন লাগবে। কিন্তু ওখান থেকে কিছু নিতে পারেন নাই, তো স্থানীয় কিছু নিতে পারে নাই। আফগানিস্তান থেকে ইরাক থেকে যেভাবে স্বর্ণ নিয়ে গেছিল, স্বর্ণ নিয়ে গেছে, তেল নিয়ে গেছে, কিন্তু এখান থেকে সেটা পারে নাই। ঠিক আছে, যেটা হচ্ছে যে এই শুধু আফগানিস্তানেরটা মিটাইতে হচ্ছে 2050 সন লাগবে তা, ঠিক আছে। এখন দেখেন এরপর ইউক্রেনের কথা তো আর বললাম না, ইসরায়েলের কথা তো আর বললাম না, হ্যাঁ। তো এইগুলোকে যে সহায়তা দিছে, এই সহায়তার খেসার তো যুক্তরাষ্ট্রকে দিতে হবে, যুক্তরাষ্ট্রের নাগরিককে দিতে হবে। ধন্যবাদ ছুটির দিনে এত সুন্দর বিশ্লেষণ করার জন্য।
দর্শক মণ্ডলী, আপনার একটা অনুরোধ জানাচ্ছি, আজকের পর্বটা আপনারা একটু সময় নিয়ে দেখেন, আপনাদের ভালো লাগবে। আমরা যতটুকু পেরেছেন, দাদা যতটুকু পেরেছেন বিশ্লেষণ করেছেন। এরপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে।